দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি ছবি বসুর লেখা একটি গল্প মেয়ে মানুষ এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প মেয়ে মানুষ। নমু আর আমি দুজনেই ক্লাস 8-এ এক স্কুলে পড়ি। নমু মানে নমিতা, আমার প্রিয় বন্ধু। এ পাড়ায় এসেছি বছর দুয়েক, আর ওদের বাড়িটা এক্কেবারে হুমড়ি খেয়ে পড়েছে আমাদের বাড়ির গায়ে। কথাটা তাহলে খুলেই বলি, ওদের বাড়িটা এই পাড়ার সব থেকে পুরনো। আগে বোধহয় আশপাশ ফাঁকা ছিল, সেই সব ফাঁকা জমি কবে বিক্রি হয়ে নতুন বাড়ি উঠেছে। বাড়ির নিচটায় নানান দোকান ভাড়া, ওপরতলায় ওরা সব থাকে। সব মানে ওর বড় জ্যাঠা তো সেদিন বাড়ি করে সল্টলেকে উঠে গেলেন। ওর বাবা আর 2 কাকার পরিবার এখন দোতলায়, আর আছেন নমুর ঠাম্মা। নমুদের বাড়িটা বেশ মজার দেখতে। নমুর বাবা করলেন কি, ওর তরফের 2টো ঘরের বাইরেটা রং করলেন পানসে হলদে রঙে। পাশের ঘর দুটো বড় কাকার। উনি বললেন ওসব রং টং করার পয়সা ওনার নেই, তাই বাইরেটা রইল ছাতারে পাখির গায়ের রঙে। শুধু বাড়ির গায়ে গায়ে অশ্বত্থ গাছ গজিয়ে রয়েছে। তার ঠিক পাশের ঘর দুটো ছোট কাকার। হঠাৎ ছোটকা সেই দুটো গায়ে ঘন নীল রং লাগালেন। আচ্ছা বলুন তো, হাসি পায় না? কি কিংভূত কিমাকার দেখতে বাড়িটা। আর সবার প্রথমে ঘোরানো লোহার সিঁড়ির গায়ে যে ঘরটা, সেটার গায়ে রং করার কথা কেউ ভাবলই না। ওটা একদিন ছিল বাড়ির আঁতুর ঘর, এখন ঠাম্মা থাকেন। আমার পড়ার ঘরের ঠিক উল্টো দিকটাতেই ঠাম্মার ঘর। কবেকার পুরনো কাঠের জালনাটার একটা পাল্লা ভেঙে গেছে। বৃষ্টির দিনে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি ঘরে ঢোকে। ঠাম্মা এধার থেকে ওধারে সরে যায়। আমি ভাবি কি মজা ঠাম্মার, ওনাকে কেউ বকবে না ভিজলে। আমি হলে, নমুর ঠাম্মাকে আমরা দুজনেই ভালোবাসি। আমাদের কত গল্প বলেন, একদম বকেন না। নমু বলে, জানিস ঠাম্মা জেলে গেছল, টিয়ার গ্যাস গুলি কিছুতেই ঠাম্মার ভয় ছিল না। নমুর কথায় আমার বিশ্বাস হয় না। ধুর, তোর ঠাম্মার তো ফণিংয়ের মতো পাতলা, ও কি করে পুলিশের সঙ্গে ফাইট করবে? নমু বিজ্ঞের মতো চোখ পাকিয়ে বলতো, বয়স হলে সবাই একদিন ফণিংয়ের মতো হয়ে যায় রে, তুইও হবি। আমার অবিশ্বাস তবু যায় না। তোর জ্যাঠা, বাবা, কাকা, পিসি সব একগুচ্ছের ছেলে মেয়ে তো ঠাম্মার। তো কি, ঠাম্মা যখন জেলে যায় তখন তো জ্যাঠা বাবা খুব ছোট। একদিন বলে, বড় হলে আমি ঠাম্মাকে একটা ভালো ঘর বানিয়ে দেব। আসলে ঠাম্মার ঘরটা ছিল এই বাড়ির আঁতুর ঘর। বাবারা, ভাই বোনেরা সবাই ওই ঘরেই জন্মেছে। আর তুই? আমি, আমার ভাই সবাই নার্সিংহোমে হয়েছি। মা বলেছে। ও মা, ছি ছি, ওই পচা ঘরে? নমু ওর মার নকল করে মুখভঙ্গি করে। আমি একদিন ঠাট্টা করে ঠাম্মাকে বলি, তুমি এই আঁতুর ঘরে থাকো কেন? ঠাম্মা নাকের ডগায় চশমা এঁটে বাংলা কাগজ পড়ছিলেন। প্রথমটা শুনতেই পাননি, তারপর চশমা খুলে কাঁচ মুছলেন। আমার দিকে যখন চাইলেন তখন দেখি তার 2 চোখে উপচে হাসি। হঠাৎ হাসি মিলিয়ে গেল। বললেন, ঘরে কি কোনো ছাপ দেওয়া থাকে রে? আমাদের যখন যা সুবিধে হয় আমরা সেইভাবেই ব্যবহার করি। আসলে তখনকার রেওয়াজ ছিল ওই রকম। এখন ভেবে দেখ, এই শহরে কত মানুষ, একটা আস্ত পাকা ঘর ছড়িয়ে ছিটিয়ে ভোগ করছি। কজন পারে, ভাবা যায়? আসলে নমুর মা কাকিরা ঠাম্মাকে সরিয়ে দিয়েছে। ওদিক থেকে ছিটকিনি তোলা। 3 ঘর থেকে পালা করে
একজনের মতো চাল ডাল আলু তেল আসে। কার্তিকের মা ওই ঘোরানো সিঁড়ি বেয়ে ওঠে। আমার মা বলে, ওই সিধে যাচ্ছে। আমি বললে মা খেপে যায়, পাকামো করবে না। নমুর জ্যাঠার বাড়ি সল্টলেকে। যেদিন গৃহপ্রবেশ হলো সেদিন ওরা ঠাম্মাকে নিয়ে গিয়েছিল। নমু বললে, জানিস ঠাম্মা ওখানে কিছু মুখেই দিল না, অনেক করে বলায় শুধু শরবত খেলো। আসলে জ্যাঠা চলে যাবে এটা ঠাম্মা মানতে পারেনি। কেন রে, ওখানে তো কত ফাঁকা। ঠাম্মা তো আকাশ দেখতে চায়, তারা দেখতে চায়। এখানে এই উঁচু উঁচু বাড়ির ফাঁকে টুকরো টুকরো আকাশ। ঠাম্মাটা ওই রকম। কাল ছোটকার সঙ্গে একচোট হলো। ছোটকা কোন মন্ত্রীকে একটা চিঠি দিতে বলেছিল, কত করে বলল, ঠাম্মা রাজি নয়। ও মা, তাই নাকি? তাহলে ঠাম্মাকে বল না মন্ত্রীকে বলে আমাদের বাৎসরিক পরীক্ষাটা পিছিয়ে দিতে, একটুও পড়া হয়নি রে। দূর, ঠাম্মা তাহলে দেবে একখানি। যা বলছিলাম শোন, তুই বড় বাজে বকিস। ঠাম্মা বললে, আমি নিজেও নেব না, কাউকে দেবও না, সে ছেলে হোক আর যেই হোক। পারমিটটা পাই তাহলে তুমি চাও না? সত্যিই তাই। এই না হলে মা, ছেলের সঙ্গে কিভাবে শত্রুতা করা যায় তারই সুযোগ খোঁজো। ছোটকা রেগে মেগে ঘোরানোর সিঁড়ি বেয়ে এমন ছুট মারল, ভাবলাম এই বুঝি পড়ল। ঠাম্মার সম্পত্তি হচ্ছে একটা লাল টিনের বাক্স, সেটার মধ্যে রাশি রাশি কাগজপত্র। কিসের কাগজ বুঝি না, তবে চিঠি দেখি তারা তারা। কাগজগুলো হলদে হয়ে গেছে, তবু কি যত্ন করে বেঁধে রেখেছেন। ঠাম্মা মাঝে মাঝে চিঠির ঝাঁপি খুলে বসেন। নমু বলে, দেখ দেখ, চিঠি পড়ছে আর ফিকফিক করে হাসছে। এত কি মজার কথা হয়েছে রে। একটা বাঁধানো খাতার পুরনো লেখাগুলো ফ্যাকাশে হয়ে গেছে। ঠাম্মা পা ছড়িয়ে এক একদিন সেখানে লিখতে বসে। ঠাম্মা নাকি নমুকে বলেছিল, খাতাটা তোর জন্য রইল, একদিন পড়বি, আমাদের যুগকে জানবি। কবে আমায় দেবে ঠাম্মা? যেদিন আমি থাকবো না সেদিন। নমু চুপি চুপি বলে, ঠাম্মা মারা যাবার পর খাতাটা আমার হয়ে যাবে। নমুর মুখটা গর্বে চকচক করে, বলে, তোকেও দেব রে, তবে ঠাম্মা তো এখনো বেঁচে আছে। মাঝে মাঝে নমু বেজায় রেগে যায়। কি যে রয়েছে তোমার ওই চিঠি আর কাগজে, সব একদিন ছিঁড়ে ফেলব। বড় হলে এর মর্ম বুঝবি, গল্পের মতো কত ঘটনা রয়েছে। খবরের কাগজে সে তো সব বেরোয়, আবার দুদিন বাদে সেই সব লোকে ভুলে যায়। যাই তো, ঠিক বলেছিস, ভুলবি নে বলেই তো চিঠি কাগজপত্র সব জমিয়ে রেখেছি, এক একটা যুগকে বুকে ধরে রেখেছি। তোরা জানবি নে, শিখবি নে। সত্যি বলছি, একটা বড় মজা লাগতো আমাদের। বাক্সটা খুললে ঠাম্মা যেন বেমালুম সব ভুলে রূপকথার রাজ্যে হারিয়ে যায়। ঘরের মধ্যে আমরা চেঁচামেচি করি, লাফালাফি করি। ঠাম্মার মোটেও হুঁশ নেই। পুরুষদের মতো ঘাড় ছাটা চুল, তাই আবার সাদা মাথা, তামাটে রং। চশমা খুললে দেখা যাবে ঠাম্মার ভাসা ভাসা চোখ। ঠাম্মা যেন এ বাড়ির কেউ নয়। জেগে জেগে কেউ আবার স্বপ্ন দেখে। এক এক সময় নমু ভয় পেয়ে যায়। ঠাম্মা, ও ঠাম্মা, আমরা কতক্ষণ খেলছি, খিদে পায় না? তো খেলেই হয়। কি খাবো, কাঁচা লঙ্কা না কাঁচা চাল? রান্না করবে তো? তোমার সিধে তো কখন এসে গেছে। মেঝের এক কোণে একজনের মতো চাল ডাল আলু কাঁচকলা। নাও দেখি, স্টোভটা ধরাও, আমি চাল ডাল ধুয়ে নিচ্ছি। মাকে বলে আসি এখানে খাবো। আমি বলি, আমিও। ঠাম্মার হাতে ভাতে ভাত খেয়ে খুব ভালো লাগে। আমাদের খাইয়ে ঠাম্মা নিজে ভাত বাড়ে। আমার আর নমুর তো চোখ ছানা পড়া। আমরা কি রে, বেচারি ঠাম্মা হাঁড়ি চাচ্ছে। এক একদিন রাতে ভয়ে ভয়ে দেখি
উল্টো দিকে ঠাম্মা জানলার সামনে দাঁড়িয়ে আছে। কি দেখছে কি? রাস্তা, মানুষ, আকাশ না তারা? মাকে বলি, ঠাম্মার কাছে যাব? মা বিরক্ত হয়। বুড়ো মানুষের সঙ্গে অত কি ভাব? তোমার আর নমুর একটু বেশিই বাড়াবাড়ি। কই নমুর মা কাকির কখনো কি ওই ঘরে যায়? ওদের আমার ভালো লাগে না। আচ্ছা মা, তোমরাও তো একদিন বুড়ো হবে, তখন? নমু বলে, ঠাম্মা কি বলে জানিস? মানুষের মনটা বড় তাড়াতাড়ি বুড়িয়ে যায়। বুড়ো তো শুধু দেহে নয়, মনেও। এই পোড়া দেশে মানুষ কত তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। মনটাকে ছড়িয়ে দিবি। প্রকৃতিতে কত রং, বৃষ্টির জলে কত রাগরাগিনী, রাস্তায় মানুষ চলছে, তাদের চলায় কত বিভিন্ন ছন্দ। প্রত্যেকটা দিন, রাত, সকাল, সন্ধে নতুন নতুন প্রাণের সাড়া নিয়ে আসে। চোখ কান খোলা রাখলে আপনিই মনটা চিরকাল সবুজ হয়ে থাকবে। কেউ বুড়ো বানাতে পারবে না। সৃষ্টিকর্তার সাধ্য কি? ঠাম্মার এসব হেয়ালির কথা শুধু আমাদের দুজনকেই বলে, আর কাউকে নয়। মনে হয় এসব কথা ঠাম্মার ওইসব চিঠিতে রয়েছে। সব কথা বুঝি না, তবু আমাদের কেন যে ভালো লাগে। আমার মাও ঠাম্মাকে মোটে পছন্দ করেন না। বলেন, মেয়ে মানুষের জীবন আলাদা, ধীর স্থির শান্ত নম্র। তা নয়, ঘর সংসার দেখলেন কই? পাটি করা, লাঠি, গুলি, পুলিশ, জেল, তার ওপর মাস্টারি। সে তখন যা করেছেন করেছেন। এখন তো পুজো আচ্চা দীক্ষা টিক্ষা নিলে পারেন, যে বয়সে যা শোভা পায়। বাবা ফুট কাটেন, তুমি তো বিয়ের আগেই দীক্ষা নিয়েছ, যা ভক্তিমতী তুমি। মা রেগে ওঠেন। নিজের নাতনিকে যা বলেন বলুন, দেখছো না দীপুটাকে কেমন হিপনোটাইজ করছেন? ম্যাজিক জানেন বুঝি? বাবা হাসতে থাকেন, আমিও। সেদিন ছিল রবিবার। ঠাম্মার ঘরে ঢুকতে গিয়েও দুজনে দাঁড়িয়ে পড়ি। কে একজন বুড়ো ভদ্রলোকের সঙ্গে ঠাম্মা খুব জমিয়ে গল্প করছেন। ঠাম্মার মতো ওনারও মাথা সাদা, তবে গলা বেশ চড়া। দুজনেই খুব হাসছেন। দেখতে পেয়ে ঠাম্মা ডাকেন, এদের কথাই তোমাদের বলছিলাম সহদেব। দুই নাতনি, আমার বন্ধু, নমিতা আর দীপিকা, নমু আর দীপু। ভদ্রলোক আমাদের কাছে টেনে নিলেন। সহদেব নাম তো সেই পাণ্ডবদের একজনের, বড় সেকেলে নাম। তোরা বরং আমায় দেবদাদু বলিস। মাথা নাড়াই। এতদিন তবে কোথায় ছিলে? ঠাম্মার সঙ্গে কেমন করে ভাব হলো? কই কখনো তো দেখিনি। দাঁড়া বাপু, এতগুলো প্রশ্নের একসঙ্গে জবাব দিই কি করে? ছিলাম কোথায়? কারমাটারে। ওখানেই গাছগাছালি নিয়ে পড়াশোনা করি, ওষুধ বানাই। আর ঠাম্মার সঙ্গে ভাব হয়েছিল সেই অতটুকু বেলা থেকে। তোদের ঠাম্মা তখন 8 কি 9 বছর, আর আমার হবে হয়তো 10 কিংবা 11। ওরা সব বেড়াতে এসেছিল চেঞ্জে। আমাদের বয়সী ছেলে মেয়ে ছিল বিস্তর। তোরা তো সেই বয়সে ঠাম্মাকে দেখিসনি। কি ডানপিঠে মেয়ে, বাপ রে! রোজ আমাদের নতুন নতুন খেলা হতো। একদিন ঠিক হলো লিচু গাছটার মগ ডালে যে উঠতে পারবে সে 2টো কমলা লেবু প্রাইজ পাবে। সবাই তো উঠছি আর উঠছি। হঠাৎ চেয়ে দেখি শেষ চূড়োটায় ঢিংঢিঙে ডাল ধরে তোর ঠাম্মা ঝুলে পড়েছে। এই পড়ল বলে আমরা ভয়ে শিউরে উঠি। পাতলা ডালটা মনে হয় মট করে ভেঙে যাবে। আমরা তো চেঁচাচ্ছি, নিচ থেকে বড়রাও চেঁচাচ্ছে। সবার চোখে মুখে উৎকণ্ঠা। মায়া, লক্ষ্মীটি, সোনা মেয়ে, পাশের ডালটা ধরে আস্তে আস্তে নেমে আয়। সবাইকে ভাবিয়ে ঘামিয়ে ঘোল খাইয়ে মেয়ে গুটি গুটি নেমে এলো। ওর মা যা পিঠে দুমদুম কিল মারল। ঠাম্মার মুখে মৃদু হাসি। চোখ থেকে চশমা খুলে মুছলেন। ভদ্রলোক উঠতে গিয়ে বললেন, কবে কারমাটার ফিরছ? কাল কিংবা পরশু। এক্কেবারে একলা তো? গিন্নি বছর 5 হলো স্বর্গে গেছেন, 2 ছেলে বিদেশে।
কিন্তু কারমাটারে কি যে মধু, থেকে থেকে মন টানে, বাইরে থাকতে পারিনে। ঠাম্মা কি বলতে গিয়েও থামেন, বার কয় কাশেন। আমাদের মুখের দিকে চেয়ে বিড়বিড় করে বলেন, এই বুকচাপা ঘর থেকে খোলামেলা জায়গায় আকাশের নিচে ছুটে চলে যাবার স্বাদ হয়, কিন্তু শরীর বড় বেইমান সহদেব। এসো না একবার, ভালো লাগবে, বার্ধক্য তো দ্বিতীয় শৈশব। আমাদের দিকে চেয়ে বললে, এই নন্দী ভৃঙ্গিকে সঙ্গে নিয়ে এসো। কিন্তু লিচু গাছটা আর নেই, বাজ পড়ে কবেই যে মরে গেছে। গরমের ছুটিতে 2 সপ্তাহ জন্য মামাবাড়ি গিয়েছিলাম। বাড়িতে পা দেওয়া মাত্রই নমু ছুটে এলো। দীপু, একটা খারাপ খবর রয়েছে জানিস? ঠাম্মার ঘরে ঠাম্মা নেই, মারা গেছেন বল। ধ্যাত, তা কেন? সব কিছু যেমন ছিল তেমনিই রয়েছে। লাল বাক্সটা ডালাটা খোলা, ঠাম্মা কোথাও নেই। সেই খাতাটা যেটা তোকে দেবে বলেছিল। তুই কি রে, ঠাম্মা হারিয়ে গেছে সেটাই তো বড় কথা। নমু কেঁদে ফেলে, সঙ্গে সঙ্গে আমিও। শুনি ওর বড় জ্যাঠা জেঠি এসেছে, সবাই মিলে কথাবার্তা বলছে। চল, আমি তোর সঙ্গে যাই। পায়ে পায়ে আমরা নমুদের ঘরের দরজার সামনে থমকে দাঁড়াই। আমাদের কেউ দেখে না। বড় জ্যাঠার গলাটা কি ভীষণ খসখসে। তখনই জানতাম তোমরা কেউই মার সঙ্গে বনিয়ে চলতে পারবে না। তা কেন, অযত্নটা এমন কি হলো? বড় জ্যাঠা কীরকম করে হাসলেন। মানুষটা জেদে জেদেই গেল। বুঝলাম তোমার জীবনে ত্যাগ আদর্শই সব ছিল। চিরটা কাল কি তার জেদ চলবে? তোমার সঙ্গী সাথী, তাদের ছেলেরা কে না গুছিয়ে নিয়েছে, আর তুমি? একটু পাবলিসিটি থাকলে নিদেন পক্ষে এমএলএও হতে পারত। নমুর মা বলে, মাকে তো জানোই, শুধু বলবেন ওপরের দিকে চেয়ে রয়েছিস, কি করে উঠবি? একবার নিচের দিকে চেয়েছিস? একেবারে নীতিহীন জীবন। বড় জেঠি ফুঁসে ওঠে, ওর মতো ছেলেদের ভাসিয়ে দিয়ে ধেই ধেই করে বেড়াবো। ছোটকা হঠাৎ চেঁচায়, বক্তৃতা করবেন না বৌদি, মাস্টারি করে মা আমাদের মানুষ করেছেন। বাবা তো সেই কবেই মারা গেছেন। এই বাড়িটা ছাড়া আর কি ছিল? কিছুক্ষণ সবাই চুপচাপ, ঘরে টু শব্দটি নেই। নমুটা এমন না, হঠাৎ ভ্যাঁ করে কেঁদে ফেলল। আমিও। নমুর বাবা আমাদের ঘরের মধ্যে টেনে আনেন। হ্যাঁ রে, তোরা তো মার নারী নক্ষত্র জানিস, কোথায় যেতে পারে জানিস? জানি নে। নমু মাথা নাড়ে। আমিও। হঠাৎ আমার নামটা মনে পড়ে, কারমাটার। কোথায়? একদিন না কারমাটারের দেবদাদু এসেছিল? দেবদাদু? ওই যে গো কারমাটার, সহদেব কি নাম, সহদেব না কি যেন নাম। ছেলেবেলায় ঠাম্মার সঙ্গে খুব খেলতেন। সারা ঘরে জ্যাঠা জেঠি, বাবা মা, কাকা কাকিদের জোড়া জোড়া চোখ বিস্ফারিত। তারপর তারপর কি জানিস সব বল। লক্ষ্মী মেয়েরা, তোদের ক্যাডবেরি খাওয়াবো, হোটেলে চাইনিজ খাওয়াবো। নমু আমার মুখের দিকে চায়। আর কি বলেছিল রে দেবদাদু? ওই তো বউ মারা গেছে, ছেলেরাও বিদেশে, তবু কারমাটারের মায়া ছাড়তে পারেন না। ঠাম্মা কি বলল? নমু ঢোক গেলে। ঠাম্মা বলল যে খোলা আকাশের নিচে ফাঁকা জায়গা খুব ভালো লাগে। তাহলে একটা ক্লু পাওয়া গেল। খোকনকে শুধু শুধু হাসপাতালগুলো দেখতে বললাম। নমুর জ্যাঠা বললেন, পুলিশকে কি বলবে? নিরুদ্দেশ সম্বন্ধে কাগজে টিভিতে ঘোষণা বন্ধ করতে হবে তাহলে, বড় কাকা বলেন। হঠাৎ জেঠি বলে, ছি ছি, পাড়ার লোকেই বা কি বলবে? একেবারে ঢিডি পড়ে যাবে। আমার বাপের বাড়ি, আত্মীয় স্বজন, কার মুখ চাপা দেব? চাপা দেবার কি রয়েছে? বিলক্ষণ রয়েছে,
বুড়ো বুড়ো ছেলেদের গায়ে লোকে থুতু দেবে না? নমুর জ্যাঠা, বাবা, কাকারা কীরকম হতভম্ব হয়ে যান। আমি ফিসফিস করে নমুকে বলি, হ্যাঁ রে, থুতু কেন দেবে? বড়রা কি থুতু দেয়? হঠাৎ কি যেন বলে, কারমাটারই বা যাবে কেন ধরে নিচ্ছ? মা কি এই বয়সে একা একা? তাছাড়া পয়সা করি হাতে কোথায়? ছোট কাকি ফুট কাটে, কিছু কি আর নেই? একেবারে হাত খালি ছিল না নিশ্চয়ই। ছোটকা বিকট তরপায়, বছরে তো কোনোদিনও ওই ঘরে মারাতে যাও না, সব জেনে রেখেছ দেখছি। নমুর বাবা বলেন, মাথা ঠান্ডা কর, উত্তেজিত হয়ে লাভ নেই। তারপর নমুর মাথায় হাত বুলিয়ে বলেন, হ্যাঁ রে, ঠাম্মা কি তোদের কোনো চিঠি পোস্ট করতে দিয়েছিল? না তো। ঠাম্মার কোনো চিঠি এসেছিল? না না। আমি তারপর বাড়ি চলে আসি। সন্ধেবেলা নমু বলে, দীপু চল, আমরাও কোথাও চলে যাই। বাড়িতে যা চেঁচামেচি, মোটে ভালো লাগছে না। ঠাম্মার ঘরটা জ্যাঠা তালা দিয়ে দিয়েছে। এই রে, ঠাম্মা সেই খাতাটা কি হবে? নমু গুম মেরেছিল। একটু বাদে বলে, বড়রা কিছুই দেবে না। ও খাতাটা যেই ঠাম্মা আমায় দিয়েছিল সে কথাটা বিশ্বাসই করবে না। জোর হাওয়া দিচ্ছে। ঠাম্মার ঘরে একটা পাল্লার জালনাটা দুমদাম পড়ছে। ঘরে একটু আলো নেই। সেই অন্ধকার সরিয়ে জালনায় যদি একবারও ঠাম্মাকে দেখতে পেতাম। কত সময় দেখেছি, গায়ের কাপড় খসে পড়েছে। পাকা চুল ভর্তি মাথাটা তুলে এক দৃষ্টিতে আকাশ খুঁজছে। এখান থেকে ডেকেছি, ঠাম্মা সাড়া দেননি। আমরা দুজন এখান থেকে ডেকেছি, ঠাম্মা সাড়া দেননি। এক দৃষ্টিতে আকাশ খুঁজেছেন। আমরা দুজন এক দৃষ্টে ওদিকে চেয়ে থাকি। বুক টিপটিপ করে। মা এসে আমাদের দুজনের মাঝে দাঁড়ায়। হ্যাঁ রে, তোরা দুজনে কত কী সব বলছিস? কি বলেছি? ওই যে কারমাটার দেবদাদু না কে? তো কি, আমরা কি বলেছি? ঠাম্মা দেবদাদুর কাছে গেছে। তবে যদি যায়, যায় তো কি? হঠাৎ নমু ডুকরে কেঁদে ওঠে। ঠাম্মা ওদের সবার মা, তাই না? তো কি, ঠাম্মা পুলিশের সঙ্গে ফাইট করেছে। তো কি, ঠাম্মা জেদি, কোনো মন্ত্রীর কাছে ছোট কাকার হয়ে চিঠি দেবে না। বলবি তো, তাই কি? তবু ঠাম্মা সবার মুখে চুনকালি দিয়েছে। মা নমুকে বুকে টেনে নেয়। শোন, তোরা এখন বড় ছোট, সব কথা ঠিক বুঝবি না। যদি ঠাম্মা কারমাটার যায়, তাহলে সত্যি তোর বাবা কাকাদের গায়ে লোকে থুতু দেবে। ফোপাতে ফোপাতে নমু ওর চোরাচেরা গলায় বলে, কেন কেন? বলবে তো কেন? একজন নিঃসঙ্গ পুরুষের কাছে তোর ঠাম্মার একা যাওয়া ঠিক নয়। কেন? সে তুই বুঝবি নে। বয়স হয়েছে ঠিকই, তবু তোর ঠাম্মা যে মেয়ে মানুষ। শুনছিলেন ছবি বসুর লেখা গল্প মেয়ে মানুষ। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।